নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা বাংলা সাহিত্যের ইতিহাস। এবং আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নাম তোমরা অনেকেই জানো, শ্রীকৃষ্ণ কীর্তন। এবং এই শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কর্তাকে, রচয়িতাকে, সমস্ত কিছু খুঁটিনাটি আমরা জানবো। আবিষ্কার কবে হয়েছিল, পুঁথির পরিচয়, কবির পরিচয়, নামকরণ, রচনাকাল, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো। তো তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো দেরি না করে শুরু করি। এর আগের দিন কিন্তু আমি বাংলা সাহিত্যে চৈতন্যদেবকে কেন্দ্র করে যে যুগবিভাগ সেটাকে নিয়ে আলোচনা করেছি। যারা যারা এখনও ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিন। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। তো বন্ধুরা, আমরা জানি যে প্রাচীন যুগের প্রথম এবং একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। সেটা চর্যাপদ আলোচনা করার সময় আমরা বলে দিয়েছিলাম। চর্যাপদ যেমন প্রাচীন যুগের একমাত্র নিদর্শন এবং প্রথম নিদর্শন, ঠিক তেমনি মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন যদি হয় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এবং এই শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। এবং এটা শুধুমাত্র সাহিত্যিক মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন না বলে এটাকে আরও যদি ভালোভাবে বলা যায়, সেটা হচ্ছে আদি মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন এটি। কেননা মধ্যযুগটাকে আমরা আদি মধ্যযুগ আর অন্ত মধ্যযুগ দুটো ভাগে ভাগ করেছি। এবং আদি মধ্যযুগের মধ্যে একমাত্র সাহিত্যিক নিদর্শন কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন। আদি মধ্যযুগে কিন্তু আর অন্য কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি, এটা মনে রাখবে। আর অন্ত মধ্যযুগের অনেক সাহিত্যিক নিদর্শন আছে, সেটা আমরা পরে পরে জানবো। তাহলে এটা হচ্ছে আদি মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন। আর এটা, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি হচ্ছে কৃষ্ণ লীলা বিষয়ক কাব্য, অর্থাৎ রাধাকৃষ্ণের প্রেম কাহিনী রূপে গড়ে ওঠা এক আখ্যান কাব্য বা নাট গীতি বলতে পারো। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি গান। এই কাব্যটায় যেটা আছে সেটা হচ্ছে গান, কিন্তু গানটা কেমন না, নাটকের আকারে গান, নাটকের আকারে গানগুলোকে লেখা, ওই জন্য এটাকে বলা হয় নাট গীতি। হ্যাঁ, এবং শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু বাঙালির রচিত প্রথম কাব্য। বাঙালির রচিত প্রথম কাব্য কেন না, আমরা জানি এর আগে চর্যাপদগুলো তো আর বাঙালিরা রচনা করেনি, সেগুলো বৌদ্ধ সহজিয়া সাধকরা রচনা করেছিলেন। তো ওই জন্য এটাকে বাঙালি রচিত, এবং সেটা চর্যাপদটা যে কোনো একজনের লেখাও নয়, বাঙালি রচিত প্রথম কাব্য যদি বলা যায় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, এরপর চলো আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার আর প্রকাশকাল নিয়ে আলোচনা করব। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনটা আবিষ্কৃত হয়েছিল 1909 খ্রিস্টাব্দে, অর্থাৎ চর্যাপদ আবিষ্কৃত হওয়ার 2 বছর পর। চর্যাপদ আমরা জানি 1907 আর শ্রীকৃষ্ণ কীর্তন 1909, দুটো কিন্তু সাল ভালো করে মনে রাখবে। আর বাংলা সালটা এর সাথে সাথে মনে রাখবে 1316 বঙ্গাব্দে। এবং কে আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে প্রাচীন বাংলা সাহিত্যের জহুরি বসন্ত রঞ্জন রায় বিদ্যোৎবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন। কোথা থেকে আবিষ্কার করেন না, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা নামক একটা গ্রাম আছে। সেই কাকিল্লা নামক গ্রামের অধিবাসী হচ্ছেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে আবিষ্কৃত হয় কাব্যটি। বুঝতেই পারছো, গোয়ালঘরের মাচা। আগের দিন আমরা এর আগে সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে বলেছি যে কাব্যগুলো কীভাবে অযত্নে কেন এইভাবে কেন যেখানে সেখানে পাওয়া গেল, সেটা আগের আমরা আলোচনা করেছি, তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো। তো যাই হোক, তো এই গোয়ালঘরের মাচা থেকে কাব্যটি আবিষ্কৃত হয়। এবং কবে প্রকাশ হয় সেটা হচ্ছে 1916 খ্রিস্টাব্দে। আর বাংলার 1323 বঙ্গাব্দে যিনি আবিষ্কার করেছেন ওই বসন্ত রঞ্জনের সম্পাদনাতেই কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কাব্যটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কত সালে আবিষ্কৃত হয় আর কত সালে প্রকাশিত হয়, কে আবিষ্কার করেন, কে প্রকাশ করেন, কোথা থেকে প্রকাশিত হয়, এই সমস্ত তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপর দেখো, আমরা পুঁথির পরিচিতি সম্বন্ধে জানবো, অর্থাৎ পুঁথিটার পরিচয়। এই যে বসন্ত রঞ্জন আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটাই কিন্তু এই কাব্যের, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একমাত্র অখণ্ড পুঁথি। একমাত্র অখণ্ড এই একটা মাত্রই পুঁথি ছিল, আর অন্য কোনো পুঁথি নেই।
আমরা চর্যাপদের ক্ষেত্রে কি দেখেছি যে চর্যাপদের একটা বাংলা জিনিস আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। এছাড়া একটা তিব্বতী অনুবাদ ছিল। এছাড়া চর্যাপদের অসংখ্য মানে পুঁথি রচিত হয়েছিল, মানে কেউ অনুবাদ করেছেন, কেউ লিপি লিখেছেন, অনুলিখিত হয়েছে এইভাবে। তো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কিন্তু একমাত্র অখণ্ড পুঁথি, এবং পুঁথিটি প্রাচীন বাংলার তুলট কাগজে লেখা হয়েছিল এবং এর আদ্যন্ত খণ্ডিত। ঠিক আছে, ভিতরের কয়েকটি পৃষ্ঠা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাই এই গ্রন্থের নাম, রচনাকাল, পুঁথি নকলের সন তারিখ কিছুই কিন্তু জানা যায়নি। এবং পুঁথিটি 1682 খ্রিস্টাব্দে বনবিষ্ণুপুরের রাজগ্রন্থাগারে রক্ষিত ছিল। তাহলে বোঝা গেল। এবং তখনকার দিনের বুঝতেই পারছো এতটাই অত্যাচারিত ছিল বাঙালি হিন্দুরা, সেভাবে পুঁথি সংরক্ষণ করে রাখাটাও অসুবিধে ছিল, সেইভাবে পুঁথিটা সংরক্ষিত করে রাখা হয়নি। ওই জন্য অনেক ক্ষেত্রে পুঁথিগুলো নষ্ট হয়ে যেত বা ছিঁড়ে যেত, হারিয়ে যেত। এই জন্য এই পুঁথিটাকেও খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। এবং লিপি বিশারদ এই পুঁথিটা, লিপি বিশারদের নাম হচ্ছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে, এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে পুঁথিতে 3 ধরনের লিপি বা হস্তাক্ষর আছে। 3 ধরনের লিপি বা হস্তাক্ষর কী কী? 1 নম্বর হচ্ছে প্রাচীন হস্তাক্ষর, 2 নম্বর হচ্ছে প্রাচীন হস্তাক্ষরের অনুকরণ, এবং 3 নম্বর হচ্ছে অপেক্ষাকৃত আধুনিক হস্তাক্ষর। অর্থাৎ এই পুঁথিটার মধ্যে 3টে হস্তাক্ষর আমরা পাচ্ছি, যে একটা খুব প্রাচীন, একটা প্রাচীন হস্তাক্ষরকে অনুকরণ করে লেখা হয়েছে, এবং তারপরে হচ্ছে আধুনিক হস্তাক্ষর। অর্থাৎ বুঝতেই পারছো কাব্যটা অনেক লোকে এইভাবে মানে পুঁথিটার সাথে সাথে আরও অনুলিখন হয়েছে, কেউ কেউ কিছু অ্যাড করেছে, কেউ কেউ কিছু বাদ দিয়েছে, এরকম আর কি ব্যাপার। ঠিক আছে, এরপর আমরা পুঁথির নামকরণ সম্বন্ধে জানি। দেখো, পুঁথির আখ্যাপত্র আর পুষ্পিকা নষ্ট হয়ে যাওয়ার দরুন আমরা গ্রন্থের নামকরণ নিয়ে মতভেদ বিভিন্নভাবে তৈরি হয়েছে, তাই জন্য আমরা গ্রন্থটি সঠিক নামকরণ পাইনি। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কোথা থেকে এলো? এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটি যিনি আবিষ্কার করেছেন, অর্থাৎ বসন্তরঞ্জন রায় বিদ্যুৎদল্ল, এই বসন্তরঞ্জনের দেয়া নামটাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তিনি কাব্যের মধ্যে কৃষ্ণের লীলা দেখে তিনি এইভাবে নামটা করেছেন। তো তিনি যে এই নামটা করলেন, তার দেওয়া এই নামের বিরুদ্ধে বিভিন্ন জন বিভিন্ন আপত্তি করেছেন, বিরোধ করেছেন, মতবিরোধ দেখা যায়। তার কারণটা কি? অনেকে বলেছেন না, কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন হওয়াটা অসঙ্গত। তার প্রধান 1 নম্বর কারণ হচ্ছে পুঁথিতে একটা রসিদ পাওয়া গেছে, সেই রসিদে একটা নাম পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তো অনেকের মতে কাব্যটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ হতে পারে। আর 2 নম্বর কারণ শ্রীকৃষ্ণ কীর্তন নাম নয় কেন, কেন হতে পারে না, তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের এই যে কীর্তন শব্দটি, এই কীর্তন শব্দটি কাব্যের স্বরূপের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তার কারণ আমরা জানি যে কীর্তন মানে কি? কীর্তন মানে হচ্ছে কারো মাহাত্ম্য বর্ণনা করে, কারো কিছু কীর্তন করা মানে তার মাহাত্ম্য বর্ণনা করা, তার গুণাবলী বর্ণনা করা। কিন্তু কাব্যটা পড়লে আমরা দেখতে পাবো যে কাব্যটার মধ্যে কৃষ্ণের কোনো মাহাত্ম্য বর্ণনা নেই, বরঞ্চ কি বর্ণিত হয়েছে তাহলে? কৃষ্ণের অনাবৃত অশ্লীলতা বর্ণনা, একটা কুরুচিকর অশ্লীল কাব্য বলা যেতে পারে শ্রীকৃষ্ণ কীর্তনকে। এই জন্য এই সমস্ত কিছু উপকরণ দেখে কাব্যটির নামকরণ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম বিতর্ক তুলেছেন, তাই কাব্যটির নামকরণ নিয়ে বিভিন্ন মতভেদ তৈরি হয়েছে। ঠিক আছে, এবারে কাব্যটার রচনাকাল একটু সংক্ষেপে বলে নিই। এই রচনাকাল নিয়েও বিভিন্ন পণ্ডিতদের বিভিন্ন মত আছে, তবে আমরা সাধারণত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতকে সমর্থন করে বলতে পারি যে কাব্যটি 15 শতকের প্রথম ভাগেই কিন্তু রচিত হয়েছিল। এটা শুধু জেনে রাখবে, 15 শতকের প্রথম ভাগে এটি রচিত হয়েছিল। ঠিক আছে, এরপর আমরা কবি পরিচয় নিয়ে জানবো। কবি পরিচিতি, তোমরা জানো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছেন বরুচণ্ডী দাস, কিন্তু এই কাব্যে বরুচণ্ডীদাসের ভণিতা আছে মাত্র 43 বার, এবং এই ভণিতাগুলোতেও আবার বিভিন্ন নাম পাওয়া যায়। কোথাও নাম পাওয়া যায় বরুচণ্ডীদাস, কোথাও নাম পাওয়া যায় চণ্ডীদাস, কোথাও নাম পাওয়া যায় অনন্ত বরুচণ্ডীদাস। এর ফলেই চণ্ডীদাস সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ কবির নাম বরুচণ্ডীদাস নাকি শুধু চণ্ডীদাস নাকি অনন্ত বরুচণ্ডীদাস। আবার কেউ কেউ মনে করছেন অনন্ত হচ্ছে তার প্রকৃত নাম, আবার চণ্ডীদাস হয়তো উপাধি। এইরকম নামকরণ নিয়ে কবির নাম নিয়ে বিভিন্ন মতভেদ আছে। তবে বরু শব্দটি এসেছে বটু শব্দ থেকে। বটু শব্দের অর্থ কিন্তু ব্রাহ্মণ, তাই বরুচণ্ডীদাস ব্রাহ্মণ সন্তান ছিলেন বলে মনে করা হয়, এবং বরুচণ্ডীদাসকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বলে মনে করা হয়।
এছাড়াও কবির আবির্ভাব স্থান নিয়েও কিন্তু মতবিরোধ আছে। তার কারণ হচ্ছে কবি তার কাব্যটির ভণিতায় নিজেকে বাসুলী দেবী অর্থাৎ চণ্ডী দেবী, মানে বাসুলী দেবীর অপর নাম হচ্ছে চণ্ডী দেবী, সেই বাসুলী দেবীর সেবক বলেছেন। তো বাসুলীর মন্দির আমরা দুটো জায়গায় দেখতে পাই, সেটা হচ্ছে বাঁকুড়ার ছাতনা আর বীরভূমের নান্নুরে। তো এই দুটো জায়গাতেই কিন্তু ওই বাসুলী দেবীর মন্দির আছে। তাই চণ্ডীদাসের মানে জন্মস্থান কোথায়, বাঁকুড়ার ছাদনা নাকি বীরভূমের নান্নু, এই নিয়ে একটা মতভেদ তৈরি হয়েছে। তবে সাধারণত অধিকাংশ সমালোচকগণ এই সিদ্ধান্তে এসেছে যে বড়ু চণ্ডীদাস বাঁকুড়ার ছাতনায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ তাকে ছাতনার কবি বলে ধরা হয়। ঠিক আছে, এবার আমরা কাব্য পরিচয়টা সম্বন্ধে একটু সংক্ষেপে জেনে নিই। চলো দেখো, কাব্যে পদের সংখ্যা আছে 418টি। খুব গুরুত্বপূর্ণ এটা, এই প্রশ্নটা মনে রাখবে। কাব্যে মোট 418টি পদ আছে এবং কটা সংস্কৃত শ্লোক আছে, সেটা হচ্ছে 161টা। এছাড়াও কাব্যে আমরা খণ্ডের সংখ্যাগুলো জানবো। কাব্যে মোট 13টা খণ্ড আছে, সেই খণ্ডগুলো কি কি এবং কোন খণ্ডে কতগুলো পদ আছে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, খণ্ডগুলোর নাম আমি আগে বলে নিই। সেটা হচ্ছে জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালী ও দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও রাধাবিরহ। এবং এই যে সবগুলোর শেষে খণ্ড যোগ হলো আর শেষে যোগ হয়ে গেছে রাধা বিরহ, এই নামটার জন্য আবার অনেকে বিতর্ক তুলেছেন যে তাহলে রাধা বিরহ হয়তো প্রক্ষিপ্ত অংশ, মানে পরবর্তীকালে হয়তো অন্য কোনো কবি অ্যাড করেছেন। তো এই নিয়ে অনেক মতভেদ আছে, তো এত ডিটেলসে আমরা যাচ্ছি না। মোটামুটি 13টি খণ্ড আছে এবং প্রত্যেকটা খণ্ডে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা বর্ণনা আছে। তো এই প্রত্যেকটা খণ্ডের পদের সংখ্যা কত? জন্মখণ্ডে আছে 9টি পদ, তাম্বুল খণ্ডে আছে 26টা পদ, দানখণ্ডে আছে 112টি পদ, নৌকাখণ্ডে 30টি, ভারখণ্ডে 28টি। ভারখণ্ডের অন্তর্গত খণ্ড হচ্ছে ছত্রখণ্ড, সেই ছত্রখণ্ডে আছে 9টা পদ, বৃন্দাবন খণ্ডে আছে 30টা পদ এবং যমুনা খণ্ডের অন্তর্গত কালীয় দমন খণ্ড, এই কালীয় দমন খণ্ডে আছে 10টি পদ। আর বস্ত্রহরণ খণ্ডের অন্তর্গত যমুনা খণ্ড, এই যমুনা খণ্ডে আছে 22টা পদ এবং হারখণ্ডে আছে 5টি পদ, বানখণ্ডে আছে 27টি পদ, বংশীখণ্ডে আছে 41টা পদ, রাধা বিরহে আছে 69টি পদ। অর্থাৎ এই সমস্ত পদগুলো যোগ করলে আমরা দেখতে পাবো যে মোট 418 হচ্ছে, অর্থাৎ টোটাল 418টি পদ আছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ সব থেকে বড় খণ্ড হচ্ছে যেটা 112টি পদ আছে এবং সেটা হচ্ছে দানখণ্ড। এবং সব থেকে ছোট পদ, এইটা নিয়ে অনেক মতবিরোধ আছে। আমরা দেখতে পাচ্ছি হারখণ্ডে 5টা পদ আছে, তাহলে হারখণ্ডটাকেই ছোট ধরা উচিত, কিন্তু অনেকে বলেন জন্মখণ্ড মানে সব থেকে ছোট খণ্ড যদি বলা হয় সেটা হচ্ছে জন্মখণ্ড। তার কারণ কি না, জন্মখণ্ড আমরা সম্পূর্ণ রূপে পাই, ওই জন্য জন্মখণ্ডের 9টা পদ আমরা জানছি 9টাই পদ, কিন্তু হারখণ্ডটা কোনো মানে সম্পূর্ণ রূপে পাওয়া যায় না। আবার হারখণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ যে মানে এটা যমুনা খণ্ডেরই অন্তর্গত এবং হারখণ্ড সম্পূর্ণ রূপে পাওয়া যায় না, ওই জন্য এটা নিয়ে কেউ বলেন হারখণ্ড ছোট, কেউ বলেন জন্মখণ্ড ছোট। ঠিক আছে, এটা হচ্ছে কাব্য পরিচয়। আর একটু সংক্ষেপে বলে দিই, আর একটা হচ্ছে প্রধান কি কি চরিত্র আছে। কাব্যটার মধ্যে প্রধান 3টে চরিত্র আছে, সেটা হচ্ছে রাধা, কৃষ্ণ আর বড়াই। এবং এই বড়াই হচ্ছেন রাধার মা, রাধার মায়ের নাম হচ্ছে পদুমা। এই পদুমার পিসি যিনি অতি বৃদ্ধা, এই বড়াই হচ্ছে রাধার সর্বক্ষণের সঙ্গী। রাধাকে পাহারা দেওয়ার জন্য বড়াইকে রাখা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি শ্রীকৃষ্ণ কীর্তনের খুঁটিনাটি তথ্য। এছাড়াও আরও অন্যান্য তথ্য আছে, সেগুলো কিন্তু তোমরা বই থেকে একটু দেখে নিও। আমি প্রধান তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম। তো এর পরের দিনে আমি চেষ্টা করব শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাহিনী অর্থাৎ যে ঘটনাটা কাব্যটার মধ্যে কি এমন বর্ণনা আছে সেটা যদি সম্ভব হয় আমি প্রত্যেকটা খণ্ড সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে বলার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এর পরবর্তীকালে আমরা সাহিত্যের ইতিহাস নিয়ে কিন্তু আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তাই সকলেই আমার পাশে থেকো এই অনুরোধ জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।